আপনারা যদি খবর নেন যে কে পুলিশ লীগ, সেনা লীগ এবং র্যাব লীগ বা বিজিবি লীগ কারা এই কুশীলবের দায়িত্ব পালন করছে তাদের নামের তালিকা আপনারা করেন। যে 1% কুশীলব বা কমান্ডারগণ এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করছে এবং এই অবৈধভাবে এতদিন পর্যন্ত রেখে এসেছে, এদের একটা নামের তালিকা আপনারা করেন। এবং আমি প্রবাসী থেকে আমি বা আমরা যদি আপনাদেরকে ইমেল বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেই তাহলে করেছে তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, যদি সরকার জোর করে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চায় তাহলে আমি সকল অভিভাবক বৃন্দদেরকে বলবো যে তাদের কেজি ওয়ানের বাচ্চাকেও যেন স্কুলে না পাঠায়। এবং জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনার বিরুদ্ধে যে জেনোসাইড, বিভিন্ন সময়ে গণহত্যার যে অভিযোগ এবং সর্বশেষ যে 400-500 ছাত্রছাত্রীকে হত্যা করা হলো সেই বিষয়েও একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা রুজু করার প্রয়োগ বা মামলা রুজু করার যে উদ্যোগ সেটা আগেই গ্রহণ করা হয়েছিল, বাট এটা আরো বেশি তীব্র গতিতে আগাচ্ছে। শেখ হাসিনার শিক্ষা মন্ত্রণালয়, শেখ হাসিনার সরকার এই স্কুল খুলে যদি তারা স্কুলে যদি ডুগডুগে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি গুলাতে যদি তারা শিক্ষকদেরকে নিয়ে ডুগডুগি বাজাতে চায় তাহলে তারা ডুগডুগি বাজাক। বাট আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক বৃন্দ তাদের ছেলে মেয়েদেরকে তারা যেন কোনোভাবেই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে না পাঠায়। শুধুমাত্র ইউনিভার্সিটিতে যাবে, হলগুলো দখল নিবে যাতে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ যাতে ওখানে গুন্ডামি না করতে পারে, কিন্তু কোনো প্রকার পরীক্ষা বা এক্সামে তারা অবতীর্ণ হবে না। এটি ছাত্রলীগের ভূমিকা, গুন্ডা লীগের ভূমিকা, পুলিশ লীগের ভূমিকা, সেনা লীগের ভূমিকা সবগুলোই মোটামুটি আলোচনা হয়েছে। আমাদের মেজর সিদ্দিক সাহেব যেটা বললেন যে সেনাবাহিনীর যে বিতর্কিত ভূমিকাতে অবতীর্ণ হয়েছে এবং সেনাবাহিনী তার ইউএন মিশনের ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক সম্বলিত যে লৌহ এগুলো ব্যবহার করেছে এবং ইউএন থেকে বিবৃতি এসেছে, হয়তো বা ইউএন এই বিষয়ে একটা ব্যবস্থা নিবে আমরা আশা করি। কিন্তু এটি ছাড়াও আপনি হয়তোবা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি এবং আমাদের যে অভিভাবক যারা আছে অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি। সেটি হলো এই আন্দোলনকে যদি সফল করতে, এবং আমার যে ধারণা যেটা আপনার আলোচনায় আমি বলেছিলাম যে শেখ হাসিনা ক্লিনিক্যালি ডেথ এবং পলিটিক্যালিও ডেথ। এখন তাকে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে হয়তো তিনি 3 দিনের মাথায় মারা যেতেন বা 7 দিনের মাথায় মারা যেতেন, সেইটি হয়তো এক্সটেন্ড করে মানে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে সেটি হয়তো 15 দিন বা 21 দিন বা 28 দিন হয়তো এক্সটেন্ড করা যাবে, অথবা তিনি করতে পারবেন। তো এখন এই 21 দিন বা 28 দিন এটাতেও যেতে না পারে, অথবা এর থেকেও যেন বেশি সময় দীর্ঘায়িত না হয়, আমি তিনটি উপদেশ বা উদাত্ত আহ্বান আমি জানাতে চাচ্ছি। প্রথম হচ্ছে, আমি আজকে পর্যন্ত খবর জানি যে বিভিন্ন জায়গায় আন্দোলন অব্যাহত আছে। ব্রাহ্মণবাড়িয়াতেও আমরা দেখলাম, অনলাইনে যে নিউজ সেখানেও দেখলাম, সেখানেও আন্দোলন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে। এর পরেও যদি পুলিশ লীগ, র্যাব লীগ, বিজিবি লীগ, সেনা লীগ এটা দিয়ে যদি আন্দোলনটাকে নিয়ন্ত্রণে এনে ফেলে, সেই ক্ষেত্রে আমি সকল ছাত্রছাত্রী বা যারা বৈধ আন্দোলনের সাথে জড়িত এবং তাদের অভিভাবকগণ প্লাস বিএনপি, জামাত সহ 18 কোটি জনগণ যারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, যদি সরকার জোর করে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চায় তাহলে আমি সকল অভিভাবক বৃন্দদেরকে বলবো যে তাদের কেজি ওয়ানের বাচ্চাকেও যেন স্কুলে না পাঠায় এবং প্রাইমারি স্কুল, হাই স্কুলেও যাতে তারা কোনো বাচ্চা যাতে স্কুলে না যায়। ইভেন যদি ইউনিভার্সিটি লেভেল খোলাও থাকে তাহলে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো আপনারা হলে যাবেন, হলের আপনারা দখল নেবেন, কিন্তু কোনোভাবেই আপনারা ক্লাস বা পরীক্ষায় অবতীর্ণ হবেন না এবং এটা বর্জন করবেন। একটা অহিংস আন্দোলনের মাধ্যমে একটা উত্তম প্রস্তাব, এবং এই কাজটি করলে তখন ইন্টারন্যাশনালি বিশ্ববাসী তখন তারা জানতে পারবে যে কি এমন হলো যে সকল ছাত্রছাত্রী, ইভেন কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চারাও
তারা স্কুলে আসছে না বা তাদের বাবা মারা স্কুলে পাঠাচ্ছে না। এটি একটা ভালো প্রতিবাদের হবে এবং এটা অহিংস আন্দোলনের মাধ্যমে, কোনো সন্ত্রাস ছাড়া একটা অহিংস আন্দোলনের মাধ্যমে এটি একটা ভালো প্রস্তাব হবে। এটি হলো একটা। দুই হচ্ছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমি বলছি তথা বিএনপি জামাত সহ 18 কোটি জনগণ যারা এই আন্দোলনের সাথে জড়িত, আমি ওনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং একটা যুদ্ধের কৌশল শিখিয়ে দিতে চাচ্ছি। সেটি হলো, যেহেতু একটা অসম যুদ্ধ, শেখ হাসিনা তার পুলিশ লীগ, র্যাব লীগ, বিজিবি লীগ, সেনা লীগ এবং অস্ত্র শস্ত্র, আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে আমরা ট্যাঙ্ক, মেশিন গান, হেলিকপ্টার, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ নিয়ে যেহেতু 18 কোটি নিরস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে, এবং আমি মনে করি যে আপনারা 99% পুলিশ, বিজিবি, র্যাব বা সেনাবাহিনীকে আপনারা শত্রু হিসেবে গণ্য করেন না। 99% পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব আপনাদের আন্দোলনের সাথে আছে, আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে। এবং এই সমস্ত কমান্ডারগণ, বিভিন্ন বাহিনীর কমান্ডারগণ, তারা যে আদেশগুলো দিচ্ছে এবং তারা যে কাজগুলো করছে তারা কিন্তু পছন্দ করছে না, কিন্তু ইউনিফর্ম সার্ভিসের কারণে হয়তো তারা ক্ষেত্র বিশেষে তাদের কমান্ড শুনতে হচ্ছে, কিন্তু আক্ষরিক অর্থে তারা এই বিষয়গুলো পছন্দ করছে না। আমি যে সমস্ত পুলিশ, সেনাবাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবির কর্মকর্তাদের সাথে আলাপ করি, তারা কিন্তু বলছে যে তাদেরকে বাধ্য করে এই কাজগুলো অনেক সময় করানো হচ্ছে, কিন্তু তাদের এই আন্দোলনের প্রতি সমর্পিত আছে। সেই ক্ষেত্রে আমি আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। ট্রিক্সটা হচ্ছে, যে 1% কুশীলব বা কমান্ডারগণ এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করছে এবং এই অবৈধভাবে এতদিন পর্যন্ত রেখে এসেছে, এদের একটা নামের তালিকা আপনারা করেন এবং আমি প্রবাসী থেকে আমরা যদি আপনাদেরকে ইমেল বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেই, তাহলে আপনার এলাকাতে প্রত্যেক গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আপনি কিন্তু জানেন যে কে পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনী কমান্ডার লেভেলে কারা এই সমস্ত কুশীলবের দায়িত্ব পালন করছে এবং কারা শেখ হাসিনা এবং ভারতের দালাল বা রাজাকার হিসেবে কাজ করছে। তাদের আপনি নামের তালিকা করেন এই 1%-এর, এবং তাদের পরিবার বর্গ, বিশেষ করে তার স্ত্রী কি হাউসওয়াইফ, নাকি তার স্ত্রী কি জব করে, নাকি তার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাকি স্কুলে পড়ে, নাকি কলেজে পড়ে, নাকি কোথাও জব করে, নাকি তারা বিদেশে অবস্থান করে। এই সংখ্যাটা, এই 1% সংখ্যাটা কিন্তু খুব বেশি না। আমাদের পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি এবং সেনাবাহিনী মিলে টোটাল সদস্য সংখ্যা হয়তো 5 থেকে 6 লক্ষ হবে। তা 5 থেকে 6 লক্ষ যদি হয়, তাহলে এই 1% হলো 25,000 বা 30,000। তো আপনারা যদি প্রতি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আপনারা যদি খবর নেন যে কে পুলিশ লীগ, সেনা লীগ এবং র্যাব লীগ বা বিজিবি লীগ কারা এই কুশীলবের দায়িত্ব পালন করছে, তাদের নামের তালিকা আপনারা করেন। শেখ হাসিনা যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধের যেহেতু কোনো শেষ হয় নাই, কারণ শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না, তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি আবার অস্ত্র প্রয়োগ করে, তাহলে আপনাদের উচিত হবে, শত্রু হচ্ছে আপনার ওই 1%, এই 1%কে আপনি ওই যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে যুদ্ধের ময়দানে যে কাজটি করা লাগে সেটি আমি 1 ইয়ার আমি বললাম না, বাট যেটা করার দরকার সেটা আপনারা করবেন। বাট আপাতত শেখ হাসিনা যদি অস্ত্র প্রয়োগ না করে, এই পর্যন্ত আপনি এদেরকে প্রত্যেককে বয়কট করেন। এই যে আপনার 2008 সালের পর থেকে যে সমস্ত নির্বাচন কমিশনার বা কমিশনারগণ অথবা ক্যাবিনেট সেক্রেটারি বা পুলিশের এক্স আইজিপি, এক্স সেনা প্রধানগণ, এক্স চিফ জাস্টিসগণ যারা এই সরকারকে অবৈধ বা অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় রেখেছে, তাদের কিন্তু এখন কোনো প্রোটেকশন বা সিকিউরিটি কিন্তু নাই। সো এই সংখ্যাও কিন্তু অনেক কম। আপনারা এদের নামের তালিকা করেন, তাদের স্ত্রী, সন্তান, সন্তানাদি কোথায় থাকে এই তালিকা করেন, আপাতত বয়কট করেন। তারপরে যদি শেখ হাসিনা যদি আবার অস্ত্র প্রয়োগ করে, আবার যুদ্ধের ডামাডাল পিটিয়ে যদি যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ যদি নামিয়ে দেয়, আপনার 100%কে মোকাবেলা করার দরকার নেই। আপনারা শুধু এই 1%কে মোকাবেলা করেন, নামের তালিকা প্রস্তুত করেন এবং আপাতত তাদেরকে স্যাংশন দেন, তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন। আর আমরা যারা প্রবাসে আসি, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান হবে, আমাদের বাংলাদেশের যে রিজার্ভ বাড়ার যে কৌশল হলো 4টা, কিন্তু 2টা কৌশল কিন্তু এখন নাই।
একটি হচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর একটি হচ্ছে বিদেশি ঋণ। এই দুইটা কিন্তু এখন নেগেটিভ। এখন এই মুহূর্তে আমার বাংলাদেশ সরকার শুধু এক্সপোর্ট থেকে ইনকাম হয় 2.5 থেকে 3 বিলিয়ন, আর রেমিটেন্স থেকে হয় হলো 2 বিলিয়ন, এই টোটাল হলো 5 বিলিয়ন। প্রতি মাসে আমার খরচ হচ্ছে 6 বিলিয়ন। তো প্রতি মাসে $1 বিলিয়ন করে ডেফিসিট হচ্ছে, এবং আমাদের যে 48 বিলিয়ন ডলার যেটা ছিল এটা কমতে কমতে এখন 3-4 বিলিয়ন ডলারে কিন্তু নেমে এসেছে। তো এখন আমরা যদি প্রবাসী ভাইদেরকে যদি উদাত্ত আহ্বান জানাতে পারি যে আমরা আগামী 3 মাস আমরা অথবা শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমরা আগামী 3 মাস কোনো প্রকার রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করব না, আনলেস টিল দা ফল অফ শেখ হাসিনা। তাহলে যদি এই $2 বিলিয়ন যদি সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, এই $2 বিলিয়ন রেমিটেন্স যদি আমরা আটকে দিতে পারি, তাহলে শেখ হাসিনার হাতে থাকবে মাত্র $2.5 থেকে $3 বিলিয়ন, কিন্তু প্রতি মাসে খরচ হচ্ছে $3 বিলিয়ন। এই ক্ষেত্রে শেখ হাসিনার কাছে যেহেতু মাত্র 3 বিলিয়ন আছে, এটি দিয়ে আমি হাসিনা আক্তার আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আগামী 2 থেকে 3 মাস পরে রিজার্ভ শূন্য হয়ে যাবে, কান্ট্রি উইল টার্ন ইনটু শ্রীলঙ্কা। এরপরে যদি আমরা প্রবাসীরা যদি এটা বন্ধ করে দিতে পারি, প্রতি মাসে যদি $2 বিলিয়ন যদি বন্ধ করে দিতে পারি ইনশাল্লাহ, তাহলে শেখ হাসিনা আম, সালা, কলা, লিচু, জামরুল এগুলো সবই যাবে। এবং তার ওই যে আমাদের সিদ্দিক সাহেবের বক্তব্য অনুসারে তার বোনের জামাইও তাকে বাঁচাতে পারবে না, পুলিশের আইজিও বাঁচাতে পারবে না, র্যাবের ডিজিও বাঁচাতে পারবে না, বিডিআর এর ডিজিও বাঁচাতে পারবে না, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারতও তাকে বাঁচাতে পারবে না। তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এবং জনগণের কাছে 2 হাত জোর করে হয়তো তিনি ক্ষমা চাবেন না, তার আগেই হয়তো পালিয়ে যাবেন, কারণ ওনার পালানোর ইতিহাস আছে। সেই ইতিহাস আমি আর বর্ণনা করলাম না, বাট এটা আমজনতা সবাই জানে। এই 3টাই হলো আমার জনগণের প্রতি উদাত্ত আহ্বান। একটি হচ্ছে ছাত্রদের প্রতি, তারা সমস্ত প্রকার ক্লাস বর্জন করবে, মানে ছাত্র বা অভিভাবক। আর 2 হচ্ছে যারা ছাত্ররা আন্দোলন করছে, বৈধ আন্দোলন, তারা এই যে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, বিজিবি 1% নামের তালিকা তৈরি করেন, এবং নামের তালিকা তৈরি করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আপনাদের পাড়ায়, মহল্লায়, গ্রামে কে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, বিডিআর কাজ করছে এবং কারা কুশীলব হিসেবে কাজ করছে, তাদের নামের তালিকা, তাদের পরিবারের সদস্য, তাদের স্ত্রী, ছেলে মেয়ে কোথায় আছে তালিকাটা আপনারা রেডি করে রাখেন। আপাতত তাদেরকে